স্পষ্টভাবে বলেছেন, প্রত্যেকটা তথ্য দিয়ে দিয়ে যে সোভিয়েত রাশিয়া চলে গেছে, এয়ার ক্র্যাশ হয়নি। সবচেয়ে বড় কথা, জওহরলাল নেহরু তৎকালীন প্রধানমন্ত্রী চিঠি লিখে জানিয়েছিলেন সুরেশচন্দ্র বসুকে যে নেতাজির মৃত্যুর কোনো ভারত সরকারের কাছে প্রমাণ নেই। দুর্ভাগ্যের বিষয়, নেতাজির যে ফাইলগুলো বেরিয়ে এসছে আমরা দেখেছি, সেই ফাইলে দেখছি নেতাজির ওপর লাগাতার স্নুপিং চলেছে, গোয়েন্দাগিরি, নজরদারি চলেছে। শুধু তাই না, গোপনে ওই বুদ্ধিস্ট একটি মন্দির যেখানে ছাই ভস্যের জন্য টাকা পাঠানো হতো, এগুলো সব আরটিআইতে বেরিয়ে এসেছে। তা মুখার্জি কমিশনে আমি এখানে কয়েকটা লাইনে পড়ার খুব ইচ্ছা আছে, পড়ব। আমি এটাও দেখাবো যে নেতাজি সুভাষচন্দ্র বসু প্রথম থেকেই প্ল্যান ছিল কিভাবে উনি চলে যাবেন, এবং তার কোড তিনি দিয়ে দিয়েছিলেন। 16ই আগস্ট 45 সালের ভোরবেলা তিনি তার স্টেনোগ্রাফার ভাস্কর, কনফিডেন্সিয়াল স্টেনোগ্রাফার বলছেন, একটা ডিটেকশন দিচ্ছেন, জন থিবিকে দিচ্ছেন। তাতে বলছেন আমি অজানার পথে যাচ্ছি, অ্যাডভেঞ্চার টু আননোন, এবং পরে বলছেন কে জানে এই বিমান দুর্ঘটনাতেই হয়তো আমার মৃত্যু ঘটতে পারে। পরবর্তীকালে ভাস্কর যখন মুখার্জি কমিশনে এসেছিলেন, কমিশনে তিনি বলেছিলেন তিনি সোভিয়েত রাশিয়া গেছেন। এরপরে আমরা যদি দেখি কিছু কোড দিয়ে দেওয়া হয়েছিল, যে কোডগুলো সহজেই ডিকোড করা গেছে, খুব সহজে ডিকোড করা গেছে, এবং নেতাজির প্ল্যান মাফিক। বলা হচ্ছে 1945 সালের 18ই আগস্ট ডোমেইন নিউজ এজেন্সি বলছি এসে মারা গেছেন। আজাদিন সরকারের প্রচার সচিব, আমরা এটাকে পিআর বলি, তিনি জানছেন 22 তারিখে। তিনি কোথা থেকে শুনলেন? এক জাপ সেনা অফিসার তাকে বলেছেন। সেই সেনা অফিসার আবার হবিবুর রহমানের সঙ্গে কথা বললেন না, বলা হয় যে হবিবুর রহমান পড়ে গেছিলেন, প্লেন সঙ্গে ছিলেন, উনি একটা নোট দিয়ে দিলেন। সারা বিশ্বময় 23শে আগস্ট 24শে আগস্ট হোয়াইট থেকে শুরু করে সবাই জানলো, এবং ডোমেইন নিউজ এজেন্সি এই খবরটা দিল। সারা পৃথিবীতে ছড়িয়ে গেল বিভিন্ন সংবাদপত্রে নেতাজি বিমান দুর্ঘটনায় মারা গেছে, কেউ বলছেন ফ্যাসিস্ট সুভাষ বোস মারা গেছে। এবার আমরা যদি মুখার্জি কমিশনে আমরা যদি দেখি, পুঙ্খানুপুঙ্খ প্রতিটা ডকুমেন্ট দেখা হয়েছে। এমন কোনো হেয়ারসে ডকুমেন্টকেও মনোজ মুখার্জি গুরুত্ব দেয়নি জাস্টিস। কারণ হবিবুর রহমান আগা অবস্থা প্রথম থেকে বলে গেছেন, কখনো বলছেন 2টোয় মারা গেছেন দুপুরে, কখনো 8টায় মারা গেছেন, কখনো মধ্যরাতে মারা গেছেন। বিভ্রান্ত করেছেন ব্রিটিশ এবং অ্যাংলো আমেরিকান ফোর্সের এজেন্সিকে। উনি 1953-তে পাকিস্তানে চলে যান, ভারতবর্ষের জায়গা হয়নি আজাদিনদের, যেমন কর্নেল বুরহানুদ্দিনের জায়গা হয়নি, যেমন এমজেড কিয়ানির জায়গা হয়নি। তারা পাকিস্তানে চলে যান, সেখানে প্রেস কনফারেন্স করে হবিবুর রহমান কিন্তু বলেছিলেন কোনো জায়গায় ঘটে, এগুলো অন রেকর্ড। এবার আমি আসি যে একটা কেন ছাই ভস্য মিথ্যা সেটা বলার জন্য আজকে এই প্রেস কনফারেন্স। আমরা একটা মানুষ মারা গেলে একটা কারণে মারা গেলে, একজন মারা গেলে তার তারিখ একটাই হবে, অথচ নেতাজি সুভাষচন্দ্র বসুর ক্ষেত্রে আমরা যে তদন্ত কমিশন, বিশেষ করে জওহরলাল নেহরুর আমলে সাভানাজ কমিটি এবং ইন্দিরা গান্ধীর আমলে খোসলা কমিশন হয়েছিল, সেখানে সাধারণ মানুষ প্রত্যেকটা আমরা ডিপোজিশন দেখি, প্রত্যেকের সাক্ষী এক একজন এক এক রকম কথা বলছেন। আমি বিস্তারিত করলে অনেক সময় লেগে যাবে। যেমন কর্নেল মোনাগাকি একটা কেউ বলছেন প্লেনটা অনেক উঁচুতে 7 ফুট 60,000 মাইল গিয়ে পড়েছে, কেউ বলছে না প্লেন এয়ারপোর্টেই ভেঙে পড়েছে, কেউ বলছে প্লেনটা ওড়েনি, তার আগে বিস্ফোরণ হয়েছে, কেউ ড্রয়িং করে ম্যাপ এঁকে দেখাচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু কোথায় ছিলেন, ইত্যাদি ইত্যাদি। এবার আমরা দেখতে পাচ্ছি যে তাইওয়ান গভর্নমেন্টের রিপোর্ট, এটা 56-এ জওহরলাল নেহরু পেয়ে গেছিলেন। জাপানিজ গভর্নমেন্টের ইন্টারিম রিপোর্ট জওহরলাল নেহরু পেয়ে গেছিলেন। দুর্ভাগ্যের বিষয়, সেগুলো কিন্তু জনগণের সামনে আসেনি। মনোজ মুখার্জি কমিশনে আমরা থাকার সুবাদে সেই কমিশনের রিপোর্টগুলো আমরা দেখতে পাচ্ছি। সেই রিপোর্টে স্পষ্ট পরিষ্কারভাবে বলা হচ্ছে যে ইট ইজ আ মাস্টার রিসেপশন প্ল্যান অফ সুভাষচন্দ্র বোস। এবং ওয়েভেল যিনি ছিলেন ভাইসরয়, তিনিও ডায়েরিতে লিখেছেন যে সুভাষ বোস অন্তর্ধান করলে এটাই উনি করতেন। এবার আমি কিছু একটু সিরিয়াস তথ্য জানাই, যেটা মনোজ মুখার্জি কমিশন এসেছিল এবং ছাই ভস্যের ব্যাপারটাও দেখায়। এই মনোজ মুখার্জি কমিশনের রিপোর্টেন্ট ছিলাম, স্বাভাবিকভাবে মুখার্জি কমিশনের বোধহয় কিছু ডকুমেন্ট দেখানো খুব জরুরি, খুব জরুরি। এবং তাইওয়ান গভর্নমেন্টের তরফ থেকে জানানো হয়েছে মনোজ মুখার্জি কমিশনে 18ই আগস্ট তাইপে শহরের মেয়র জানিয়েছেন কোনো বিমান দুর্ঘটনা হয়নি, অফিসিয়াল রেকর্ড, অন রেকর্ড। এবার মনোজ মুখার্জি গেলেন সোজা
তাইওয়ানে, জাপানের টোকিও রেনকোচি মন্দিরে। দুর্ভাগ্যের বিষয় সেই সময় জাতীয় ছুটি থাকায় রেনকোচি মন্দিরে কোনো একজন স্ক্রুড্রাইভার পাওয়া যায়নি, কাঠের বাক্সটা খুলে দেখা। এবার ঘটনাটা কি ঘটল? 1989 সালের 4 সেপ্টেম্বর মধ্যরাতে 345 বছরের পুরনো বৌদ্ধ মন্দির বিধ্বংসী অগ্নিকাণ্ডে পড়ে যায়। ডিপিএ নিউজ এজেন্সি খবরটা দিচ্ছে। আমরা জানতাম ভস্য আছে সেখানে। দেখা গেল পরবর্তীকালে ভস্য চেঞ্জ হয়ে গেছে। সেই ছবি আপনাদের দেখাবো। ওখানকার এম্বাসি থেকে যে ছবিগুলো 8টা প্লেট পাঠিয়েছিল আমরা দেখাবো এক্ষুনি। তার আগে দেখাই যে তাইওয়ানে 1945 সালের 17ই আগস্ট থেকে 27 আগস্ট এই 10 দিন যাদের যাদের অন্ত্যেষ্টি হয়েছিল, পোড়ানো হয়েছিল ওই মিউনিসিপ্যালিটির যে ক্রিমেটোরিয়ামে, তার টোটাল লিস্ট, এই টোটাল লিস্টটা কিন্তু টোটাল লিস্টটা কিন্তু এর মধ্যে 18ই আগস্ট 18ই আগস্ট কোনো সামরিক ব্যক্তি মারা যায়নি। ওখানে লেখা ছিল কোন ব্রিটিশ সিটিজেনশিপ হলে, চাইনিজ হলে, জাপানিজ হলে লেখা থাকতো। আশ্চর্যের বিষয়, এই যে ক্রিমেটোরিয়ামের রেজিস্টার 19 তারিখে একজন সামরিক ব্যক্তি মারা গেছে। তার বয়স 22, মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক। সেই ছেলেটির বয়স, নাম হচ্ছে ইচিরো ওকুরা। ইচিরো ওকুরা 22 বছরের বয়স, 19 তারিখে মারা গেছে। ভাবুন, অর্থাৎ 18ই আগস্ট কোনো সামরিক ব্যক্তি মারা যায়। এটা একটা সোজা জিনিস, এটা শক্ত ব্যাপার না, কিন্তু দেখা গেছে ভারতবর্ষের ইতিহাসে এগুলো গোপন করা হয়েছে। এই যে তাইওয়ানের রেজিস্টারটা 25 পৃষ্ঠার রেজিস্টার, এটা অনুবাদ করানো হয়েছে এবং এতে স্পষ্ট যে সুভাষচন্দ্র বসুর নাম নেই। শুধু তাই, একটা প্লেন যখন ওড়ে, চিফ পাইলট, কো পাইলট এবং যেখানে যাচ্ছেন সেখানকার জায়গা এবং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ওয়াকিবহাল একজন ব্যক্তির দরকার পড়ে। আমরা দেখব মানে রহস্য পদে পদে যে কোনো থ্রিলার সিনেমাকে হার মানিয়ে যে আমরা যে ইন্টারনেটে যে প্লেনটা দেখি KY মডেল জায়গা করেছিল, আমরা নেট খুললেই দেখি সেই মডেলের সঙ্গে জাপানিজ ইন্টারিম রিপোর্ট এবং ফাইনাল রিপোর্ট 1956, তার প্লেনের মডেল আলাদা। বোম্বার্স 1972 রিমডেলড। আর নেতাজি ইঞ্জিনিয়ারটা আজাদ হিন্দের প্লেন ছিল। সাইগন, যেটা হোচিমিন সিটি বর্তমানে, এটাই হচ্ছে রহস্যের জায়গা। ওই ভিয়েতনামের সাইগন থেকে তিনি রাশিয়া গেছিলেন। দেখা যাচ্ছে যে প্লেনটার কথা বলা হচ্ছে ভেঙে পড়েছে, সেই প্লেনে কারা কারা নিহত? পাশে বসে আছেন হবিবুর রহমান, প্লেনটা নোজ ডাউন করে পড়েছে। হবিবুর রহমান অক্ষত, প্রেস ব্রিফিং দিচ্ছে, প্রেসে তিনি মিট করছেন। সুভাষচন্দ্র বসু নিহত, সিদেই, টাকিওয়াজি আর ওই যারা কো পাইলট ছিলেন 3 জন মারা গেছে। তাদের ক্রিমেশন কোথায় হচ্ছে? বলা হচ্ছে ওই তাইপে শহরে করা হয়েছিল। এই তাইপে শহরে কোথাও 17ই আগস্ট থেকে 27 আগস্টের মধ্যে কোথাও কোনো সামরিক ব্যক্তি, এদের নাম নেই। এটাই সুভাষচন্দ্র বসু জেনে শুনেই অ্যাংলো আমেরিকান ফোর্সকে ঠকিয়েছিলেন, মিসগাইড করেছিলেন। দুর্ভাগ্যক্রমে নেতাজি যাতে স্বনামে কোনোদিন প্রত্যাবর্তন করতে না পারেন, তার জন্যই রেডিওতে নেতাজি জন্মদিন পালনের কথাও বলা হতো না। তাই আমরা চাই প্রত্যেকটা ইউনিটে নেতাজি সুভাষচন্দ্র বসুর সামরিক পোশাকে যে ছবি সেটা দেওয়া হোক। আর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটাও আমরা অ্যাপিল করেছি, সেটা আমরা জানি যে আমাদের কলোনিয়াল হ্যাংওভার আছে। আমরা ইংলিশ চিঠি তলায় দেখি ইউর ওবিডিয়েন্ট সার্ভেন্ট ইত্যাদি। আমরা চাই ন্যাশনাল স্যালুটেশন হোক, জয় হিন্দ, ভিক্টরি অফ দ্যাট। কোনো রাজনৈতিক স্লোগান এটা নয়। এবং জয় হিন্দ স্লোগানটা মনে রাখতে হবে। এতে কিন্তু হাজার হাজার হিন্দু, মুসলিম, শিখ, ইসাই তাদের মৃত্যুর সময় এই জয় হিন্দ উচ্চারণ করেছিল। এটা কোনো সাম্প্রদায়িক না, এটা একদম দেশাত্মবোধক। ভারতের সেনাবাহিনীতে, পুলিশে কিন্তু জয় হিন্দ চালু আছে। আমরা চাই সিভিলিয়ানরা জয় হিন্দ বলুন। 8ম যে দাবি আমাদের আছে, সেটা মনমোহন সিং সরকার সেই সময় মুখার্জি কমিশনের রিপোর্ট আউটরাইট রিজেক্ট করেছিল, ইনকমপ্লিট। আমরা চাই এটা কমপ্লিট করা হোক উইথ দি ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল জুরিসদের নিয়ে, জাতীয় এবং আন্তর্জাতিক বিচারকদের নিয়ে মুখার্জি কমিশনের রিপোর্টকে সম্পূর্ণ করা হোক, যদি অসম্পূর্ণ কারণে খারিজ করা হয়। আর নইলে এই মুখার্জি কমিশনের রিপোর্ট গবেষণা করে যে যে বিষয়গুলো পেয়েছি, সেখানে হচ্ছে অন্তর্ধান নেতাজি, বিবেকানন্দের জন্মদিন আর নেতাজির অন্তর্ধান দিন, এটা কিন্তু 12ই জানুয়ারি।
এইটা আমাদের কাছে মানে প্রকাশিত হয়নি বা করা হয়নি, কিন্তু এই জায়গাটা আমরা গুরুত্ব দেবো। একদিকে যেমন আমরা জাতীয় যুব নায়ক হিসেবে যদি আমরা বিবেকানন্দকে দেখি, এবং জাতীয় বীর হিসেবে সুভাষচন্দ্র বোসের যে দেশের স্বাধীনতার জন্য গৃহত্যাগ যেটা